নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যেহেতু গণেশ চতুর্থী ছিল, তাই ছেলের স্কুলে কিন্তু সেটা মানে সেলিব্রেট করা হবে। এবার সেখানে কিছু নিয়ম ছিল যে তোমরা গণেশ পরিবার মানে শিব পরিবারের যে কোনো কাউকে মানে যে কোনো ঠাকুরের বেশ তোমরা সাজাতে পারো। শিব বলো, দুর্গা বলো বা এইমাত্র ছেলেকে রেখে আসলাম, একটু ফ্যানটা চালিয়ে বসলাম। প্রচণ্ড রোদ বাইরে, অল্প একটু রাস্তা, তাও যেতে কেন জানি না হাঁপিয়ে যাই। মানে একটু চা খাবো, সকাল থেকে তো মানে চা খাওয়া হয় না, সময় থাকলেও আর মন চায় না যে ওই তাড়াতাড়ি করে চা খাবো, তার থেকে থাক ছেলেকে একদম রেখে এসেই চাটা খাবো। তো 2 মিনিট বসবো, বসে চাটা করে খেয়ে তারপর আমি একটু ভিডিওর কাজ করব। মানে ভিডিওর কাজগুলো আগের দিন বিকেলবেলায় করা হয়নি, তো আজকে না করলেই না, করতেই হবে। তারপর রান্না বসাবো। অনেক কাজ করে ফেলেছি আজকে, ঘরের যা কাজ, ঝাড়ঝুড় দেওয়া, তারপর ঘর মোছা, স্নান, পুজো সব করে ফেলেছি। শুধু আমার রান্নাটুকু বাকি আছে, আর আমার ভিডিওর যে কাজগুলো সেগুলো। তো অত চাপ নেই, আরামসে সব কিছু করবো। তো যেটা বলছিলাম কিট্টু স্কুল নিয়ে, তো যে কোনো মানে ঠাকুরকে তোমরা মানে বাচ্চাদেরকে সাজিয়ে পাঠাতে পারো, বা তোমাদের কাছে যদি সেরকম কোনো কস্টিউম না থাকে বা তোমরা যদি ইন্টারেস্টেড না হও, তাহলে ফেস্টিভ যে কোনো ড্রেস তোমরা পরাতে পারো। তো আমি দেখলাম যে গণেশ ঠাকুর সাজানোর মতো কোনো কিছুই আমার কাছে নেই, বা সাজানোর খুব একটা ইচ্ছেও আমার ছিল না, কারণ বাচ্চারা ওগুলো ক্যারি করতে পারে না। আগের দিন অনেক মানে ব্যাপার হয়েছে, মানে আগের দিন যে জন্মাষ্টমী ছিল, তো প্রচুর বাচ্চা তাদের জিনিসগুলো হারিয়ে ফেলেছে। কারোর হাতে বাঁশি ছিল, কারোর কাছে মালা ছিল, কারোর মাথায় মুকুট ছিল। সবাই মানে সব জিনিসে স্কুলের নাম লিখে দিতে পাঠায়। এবার যে কোনো জিনিস মানে একটা রুমালের ওপরেও নাম লিখে দিতে হয়, শুয়ের ওপরেও নাম লিখে দিতে হয়, এমনকি কোমরের বেল্ট, তোমার বাচ্চাকে তুমি যা যা দিয়ে পাঠাবে সব কিছুর ওপর নাম লিখে দিতে হয়। এবার মুকুট, বাঁশি এগুলোর ওপর তো নাম লিখে দেওয়া যায় না। এবার বাচ্চারা কিন্তু প্রচুর জিনিস এদিক ওদিক করে ফেলেছে বা ভেঙে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। তো সেই সব বাচ্চারা এবার প্রচণ্ড মন খারাপ করছিল যে তাদের জিনিসগুলো তারা গিয়ে হারিয়ে ফেলেছে বা তাদের জিনিসগুলো নষ্ট করে ফেলেছে। তো সেখান থেকে আমার মনে হয় যে ওরা এতটাই ছোট, ঠিক আছে কৃষ্ণের সাজটা দাও, ঠিক আছে, মানে প্রত্যেক বাবা মায়ের একটা আশা থাকে যে বাচ্চা ছোট থাকলে একটু কৃষ্ণের সাজটা সবাই পছন্দ করে, অনেকে। তো আজকে আমার মনে হয় না যে আর কেউ মানে সেরকমভাবে সাজিয়ে পাঠাবে। তো আমি যতক্ষণে গেলাম ততক্ষণে দেখলাম যে ছেলেগুলো সব নর্মাল গেছে, পাঞ্জাবি পরেই গেছে, আর মেয়েগুলো কেউ কেউ দুর্গা সেজেছে, কেউ মানে একটু লেহেঙ্গা টেহেঙ্গা পরেছে। বেশ মেয়েগুলোকে বেশ কিউট লাগছে, মেয়েরা তো একটু হয়ই কিউট। তো যাই হোক, আমি আর আজকে ওকে কিছুই সাজাইনি। আগের দিন যেই পাঞ্জাবিটা পরিয়েছিলাম, উপরের কোটটা পরাইনি, শুধু উপরেরটাই নিচেরটাই পরিয়ে দিলাম, কারণ আজকে হচ্ছে প্রচণ্ড গরম, ছেলে সামলাতে পারবে না। তো আমি তো সকালে কিছুই খাই না, তোমরা জানোই তো, চা বিস্কিটই খাই। তো কিট্টুকে যে চিলা বানিয়ে দিয়েছিলাম সেখান থেকে একটু আটা বেঁচেছিল, মানে ব্যাটারটুকু বেঁচেছিল একদমই অল্প, সেই ব্যাটারটাই আমি এখন বানিয়ে নিলাম চিলা। দেখলাম যে আছে যখন আর নষ্ট করছি না, বানিয়ে ফেলে। আসলে আমার খাওয়ার ইচ্ছেগুলো যেন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তো চা নিলাম, বিস্কিট নিলাম, আর তার সঙ্গে ওই চিলাটা নিয়ে নিয়েছি। আর এখন বসে বসে খাচ্ছি আর নিজেকে দেখছি যে বাবা, নিজের ওপরে একটু যত্ন নিতে পারি না। মানে সময় যে কোন দিক দিয়ে কীভাবে কেটে যাচ্ছে, মানে একটা দিন যদি আমি আধা ঘন্টা রেস্ট বেশি করি, সেই দিনটা কিন্তু আমার নষ্ট হয়ে যায়। সেই দিনের কাজটা কিন্তু পরের দিন আমাকে অনেক মানে বেশি করে খাটতে হয়, এমনটা হয়। না চুলের যত্ন নিতে পারছি, না স্কিনের যত্ন নিতে পারছি, মানে যেমন ভগবান পাঠিয়েছে আমি তেমনই থাকি, আমার আর আলাদা করে নিজের কোনো রকম যত্ন নেওয়া হয় না। তো যাই হোক, এখানে বসে বসে খাচ্ছিলাম, জানি না কি ভাবছিলাম। আর আজকে আমার মনটা খুব খারাপ, কারণ আমি সকালবেলায় ছেলেকে খুব বকা দিয়েছি। তো সেই জন্য একদম ভালো লাগছে না। মানে আজকে আমি 6টার সময় উঠেছি, তো আমি উঠেছি 5:30টায়, তো ছেলে দেখছি 6টার সময় উঠে পড়েছে, যেহেতু গরম পড়ছে আবার, তো সেই জন্য ওর ঘুমটা আসছিল না, তো 6টায় উঠে পড়েছে। এবার আমি দেখলাম 6টা থেকে 8টা ও কী করবে। তো আমি ওকে পড়তে বসিয়ে কিছু কিছু জিনিস ও ভুল করছিল। আমি কিন্তু পড়তে বসলে সাধারণত মারি না বা বকি না, কিন্তু কেন জানি না আজ আমার মাথাটা কী জন্য খারাপ হয়ে আছে। ছেলেকে আমি বকা দিয়েছি, গায়ে থাবা দিয়েছি। তো তারপর থেকে ছেলেকে স্কুল পাঠানোর পর থেকে আমার মনটা ভীষণ খারাপ করছে, মনে হচ্ছে কখন আসবে। সত্যি মানে বাচ্চাদেরকে আমরা মারি বা বকি তাই, কিন্তু বকার পরে মায়েরাই কিন্তু বেশি কষ্ট পায়। আমরা যখন মারি বা বাচ্চাকে বকি, তখন কিন্তু আশেপাশে সবাই বারণ করে বা আমাদেরকেই উল্টে কথা শোনায়। কিন্তু একটা মা যে কেন মারে, মানে কোন দিকে রাগটা যে কোন দিক থেকে উঠে যায়, সত্যি মানে মায়েরাই জানে। তারপর কিন্তু সব
সব থেকে কষ্ট ওই মাটাই পায়। তো যাই হোক, এখানে চাটা খেয়ে নিয়েছি, এখন আবার রান্নার কাজ করতে আসলাম। রান্না বলতে আমি কিন্তু ভিডিওর কাজ সব করে ফেললাম, করে এখন নিশ্চিন্তে এখন রান্নাটা করব। যেহেতু স্নান পুজো হয়ে গেছে, আমার কোনো টেনশন নেই। আর সকালের যেসব খাবার দাবার করেছিলাম, কিট্টুকে খাইয়ে পাঠিয়েছি, তারপর টিফিন বানিয়ে দিয়েছি, আমি এই যে বসে বসে একটু খেলাম, তার জন্য অল্প কিছু থালা বাসন আছে, সেগুলো একটু এখন ধুয়ে নেব। আগের দিন ভিডিওতে বেশ কিছু কমেন্ট এসেছে, তার মধ্যে সব থেকে আমি আজকে স্পেশাল ফিল করাবো সারাকে, কারণ সারা হচ্ছে 28 অগস্ট সারার জন্মদিন, মানে আজকে তার জন্মদিন। তাকে আমি তো নিজের মন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি বার্থডে বুনু, খুব ভালো থেকো জীবনে, আর তোমরা সবাই ওকে উইশ করো, ওর জীবনটা যেন সুন্দর হয়, ভালো হয়। তো খুব ভালো থেকো, এইটুকুই বলবো। আর কিছু কমেন্ট আমার কাছে এসেছে যে দিদি তুমি তোমার জীবনটাকে বোরিং বলো, কিন্তু তুমি যে ভিডিওগুলো দাও সেগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে, একদমই বোরিং লাগে না। রাজশ্রী কমেন্টটা করেছে ডেলি ব্লগ দিও দিদি। হ্যাঁ, আমি তো চেষ্টা করছি ডেলি দেওয়ার, তার মাঝেও মাঝে মাঝে না ইচ্ছে করে না, মাঝে মাঝে মনে হয় থাক আজকে দিনটা আর করবো না, আজকে শুধু আরামই করবো। তবুও চেষ্টা করছি আবার একভাবে কাজগুলো করার, মন দিয়ে কাজ করার, কারণ এই কাজ করতে করতে ছেড়ে দিলে আমার খুব লস হয়ে যায়। মানে ভিউজ তো অনেক কম আমার চ্যানেলে, তো আমার একটু টেনশনেই কাজ হয়, মানে যতটা আমি খাটি ততটুকু ভিউজ তো আমি পাই না, তবে মনে ওই যে আশা বেঁধে রেখেছি যে একদিন ঠিক হবে, সব কিছু হবে। এই যে আমি এত কষ্ট করছি, তার ফল তো আমাকে পেতেই হবে, ভগবানকে দিতেই হবে। তো ফেসবুকে যখন কাজটা আমার হয়েছিল, তখন আমার সত্যিই মনে হয়েছিল যে যে 1.5 বছর 1 বছর ধরে যে কষ্টটা করেছিলাম, সেটা ফেসবুক পেজে সফলতা পেয়ে আমি সত্যি মানে ধন্য হয়েছিলাম। কিন্তু সেই জিনিসটা ভগবান আমার থেকে কেড়ে নিয়েছে, মানে ভাবনার বাইরে। একটা মানুষকে 3 মাসের জন্য মানে একদম এত সাফল্য দিল ভগবান, তারপর হট করে সেই জিনিসটা আবার উড়িয়ে দিল। তো সেই জিনিসটা আমি মানে নিজেকে এখনও ভাবতে গেলে কন্ট্রোল করতে পারি না, খুব মন খারাপ হয়। তো যাই হোক, যা যাই ভালোর জন্যই যাই, গেছে তো কী হয়েছে, সামনে হয়তো আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর ফেসবুক পেজটা হ্যাক হয়েছিল বলেই হয়তো আমি আবার নতুন করে আরও অনেক রকম ভিডিও বানানোর চেষ্টা করছি। ব্লগ চ্যানেল তখন তো আমার ছিল না। ফেসবুক পেজটা যাওয়ার পর আমি অনেক দিন মানে ভেঙে পড়েছিলাম, ভিডিও দিতাম না ঠিকঠাক, খুব কান্নাকাটি করতাম, খেতে পারতাম না, রাত্রে ঘুমাতে পারতাম না, এমন কিছু সিচুয়েশান হয়েছিল আমার সাথে। তারপর থেকে মনে হলো যে ব্লগ শুরু করি। তো সেই থেকে আমার ব্লগে স্টার্ট। তো এখন এই অবধি এসেছি, একদিন আরও দূরে যাব, এটুকুই মানে ভাবনা চিন্তা রাখি। আর তোমরা এভাবেই পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়লে আমার সত্যি ভালো লাগে যে আমার করা ভিডিওগুলো, কারণ কি বলো তো, একটা সত্যি কথা বলি, নিজেদের কোনো কিছুই আমাদের নিজেদের পছন্দ হয় না, অন্যের জিনিসটা আমাদের পছন্দ হয়। এই যে আমি নিজে ভিডিও বানাই, তো আমার একদম ভালো লাগে না যে আমি কি ভিডিও দিচ্ছি, আমার ভিডিও হয়তো একদমই বাজে, কিন্তু তোমাদের সেগুলো ভালো লাগে, সেটা আমার ভালো লাগে যে তোমাদের ভালো লাগছে। আমার নিজের বোরিং লাগে তো কি, আমার জীবনটা আমার কাছে বোরিং হলেও তোমাদের কাছে হয়তো বোরিং না। তো সেখান থেকেই মানে ভালো লাগে যে না, তোমাদের ভালো লাগছে যখন, আমি ভিডিওগুলো অবশ্যই চালিয়ে যাব। আগের দিন ভিডিওতে যেহেতু বলেছিলাম যে সেদিন আমার মনটা খুব ভালো ছিল, তো সেই জন্যই কাজগুলো যেন সব ঠিকঠাক হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। তো সেখানে উষা কমেন্ট করেছো যে হ্যাঁ দিদি ঠিক বলেছো, যে মন ভালো থাকলে সব কাজ তাড়াতাড়ি হয়, ভালোভাবেই হয়। আর মেয়েদের কাজের কোথাও মূল্য কেউ পায় না, মানে কোনো মেয়েরাই কাজের মূল্য পায় না। এই যে ডালটা এখনই উল্টে যেত আর আমি কান্নাকাটি শুরু করে দিতাম। তো যাই হোক, হ্যাঁ ঠিকই বলেছো। আর এটাও বলেছো যে মেয়েরা শুধুমাত্র বাবার বাড়িতেই মূল্য পায়, তবুও সব ক্ষেত্রে না, মানে কিছু কিছু মেয়েরা পায়, কিছু কিছু মেয়েরা পায় না। একদম ঠিক বলেছো যে মেয়েদের মূল্যটা শুধু বাবা মায়ের ওপর ডিপেন্ড করে না, বা শ্বশুর শাশুড়ির ওপর ডিপেন্ড করে না, সেই মানুষগুলোর ওপর ডিপেন্ড করে। মায়ের বাড়িতে বা বাবার বাড়িতে থাকছো বলে যে তারা খুব ভালো মানসিকতার মানুষ, এমনটা নাও হতে পারে, বা শ্বশুর বাড়িতে থাকছো বলেও যে তারা খুব ভালো মানসিকতার মানুষ, এমন না হতে পারে। সেগুলো মানুষের ওপর ডিপেন্ড করে, সেটা কখনোই শ্বশুর বাড়ি বা বাবার বাড়ির ওপর ডিপেন্ড করে না। একদম তুমি কথাটা ঠিক বলেছো। তো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি যে বললাম না ভিডিওর কিছু কাজ করছিলাম, তো এই যে বিছানার ওপর বসে বসে ভিডিওর কাজগুলো করছিলাম, তাই অগোছালো হয়ে আছে। তো ভাবলাম একটু গুছিয়ে রাখি। ওইদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, আলু সেদ্ধ বসিয়েছি, আর তার সঙ্গে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধ বসিয়েছি এই কারণেই, সয়াবিন রান্না করবো ইচ্ছা আছে, সয়াবিন দিয়ে ডিম দিয়ে। তো সেই জন্যই আলু সেদ্ধটা বসিয়ে দিলাম। আমার আবার ডিম বা সয়াবিনের তরকারি একটু সেদ্ধ আলু করে রান্না করলেই ভালো লাগে, মানে আলুটা ভেজে রান্না করার থেকে সেদ্ধ আলু দিয়ে রান্না করলেই ভালো লাগে। তো এই যে বেশ কিছু মানে কাজ আমি করেছিলাম, তো সেই সব জিনিসগুলো এখানে উল্টে পাল্টে পড়ে আছে। আর এখন ফ্যান চালিয়েছে বলে উড়ে যাচ্ছে, তো ভাবলাম যে আমি সব কিছু আগে গুছিয়ে রাখি, ঘরটাকে ক্লিন করি। যেহেতু ওই ভাতটা ফুটতেও সময় লাগবে, ডালটা সেদ্ধ হবে, তারপরেই তো ডালটা ছক লাগাবো, বা আলুগুলো সেদ্ধ হবে, তারপরেই তো ডিমটা রান্না করবো। তো ভাবলাম ততক্ষণে আমার যেগুলো এক্সট্রা কাজ সেগুলো করে ফেলি। অঙ্কিতা আমাকে একটা প্রশ্ন করেছিলে যে দিদিভাই তোমার যে রান্নার চ্যানেলটা আছে, সেখানে তুমি কতদিন ভিডিও শুরু করার কতদিন পর তোমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে, এবং প্রথম পেমেন্ট কবে পেয়েছিলে?
তো আমি বলি একটা কথা, যে আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম, তোমরা তো জেনেই থাকবে, তো এর আগে তো আমি ব্যাঙ্গালোরে ছিলাম, সেখান থেকেই আমার কাজের শুরু হয়। মানে কিট্টু তখন ছোট ছিল, তখন কাজ কাম একটু কম, হাজব্যান্ড কাজে কাজে হেল্প করতো, হাতে হাতে হেল্প করতো, তো খুব একটা চাপের মধ্যে আমি থাকতাম না। তখন আমার মনে হলো যে এই যে ছাতাটা বানিয়েছিলাম, তখন আমার মনে হলো যে কিছু একটা করার চেষ্টা করি। সবাই এত চারিদিকে সোশ্যাল মিডিয়ায় এত কিছু কাজ করছে, তো তখন আমার হাজব্যান্ডের মানা ছিল যে উল্টো পাল্টা কোনো রকম ভিডিও তুমি করবে না। তো রান্নার ভিডিওটা শুরু করি সেইখান থেকেই, যে আমি আমার ফেস দেখাতাম না। মানে আমার হাজব্যান্ড যেহেতু একটু সেই সব ব্যাপার নিয়ে মানে কথা বলে, মানে বলতে চায় যে এমন কিছু করো না, মানে আমিও চাই না কোনো দিনই যে আমি এমন কিছু করি যার জন্য আমার ফ্যামিলির কারোর নাম খারাপ হোক। বিশেষ করে আমার হাজব্যান্ডের, যে মানুষটা মানে আমাকে সাপোর্ট করার জন্য অনেক মানুষের সাপোর্ট হারিয়েছে, বা আমাকে ভালো রাখার জন্য অনেক মানুষের কাছে খারাপ হয়েছে, সেই মানুষটা সম্মান যাক আমি কখনোই চাই না। তো সেই ভেবেই আমি রান্নার ভিডিওর কাজটা শুরু করি। তো সেখানে আমি প্রথম ফেস দেখাতাম, তারপর আবার মিডিলে দেখাতাম না। মানে ফেস দেখানোটা কোনো খারাপ জিনিস নয়, এটা একটা নর্মাল ব্যাপার আজকালকার দিনে। তো যাই হোক, সেখানে রান্নার ভিডিও করতাম, ছেড়ে দিতাম, কিছুদিন করতাম, কিছুদিন করতাম না। প্রথমে যে আমি রান্নার ভিডিও দিয়েই শুরু করেছিলাম তাই না, আমি শর্ট যে মানে লাইফস্টাইল ভ্লগগুলো হয়, শর্ট যে ভিডিওগুলো হয় লাইফস্টাইল, সেগুলোই আমি শেয়ার করতাম। তারপর আস্তে আস্তে এটা সেটা ভিডিও দেখতে দেখতে মনে হলো যে না, এবার একটু অন্য কিছু ট্রাই করি। রান্নার ভিডিওর দিকে আমার ঝোঁক চলে গেল। প্রথমে মনে হতো যে রান্নার ভিডিও কী করে করব, রোজ রোজ কী রান্না করব, এই একটা ভাবনা চিন্তা থাকতো। তারপর যখন রান্নার ভিডিও করতে শুরু করলাম, তখন দেখলাম যে না, এটা করা যেতেই পারে। একদিন দুদিন করতে করতে তখন ভিউজ আসতে থাকলো, তখন মনে কিন্তু একটা কনফিডেন্স চলে এলো যে না, করতেই হবে আর আমি পারবো, এরকম একটা ভাবনা চিন্তা হলো। তারপর থেকে আর মানে সেরকমভাবে ছাড়িনি। মানে প্রথম 6 মাসে আমি দিতাম না, এরকম একটা ভাবনা চিন্তা হয়েছিল। তারপর যখন দেখলাম যে ভিউজ আসছে, মানুষ কমেন্ট করছে, ভালো লাগছে সবার, আমার গল্পগুলো সবার শুনতে ভালো লাগছে, আমার ভয়েসটা সবার শুনতে ভালো লাগছে, তখন আমার কাজের ওপর একদম মন চলে এলো। তারপর খুব বেশি সময় আমার লাগেনি, মোটামুটি 1 বছরের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। তো হার্ডওয়ার্ক আমি প্রথম 6 মাস আমি করিনি বললেই চলে, লাস্ট যে 6 মাস, সেই 6 মাসেই আমার প্রায় মনিটাইজ হওয়ার মতোই মানে কাজগুলো আমি করেছিলাম। তো 1 বছরের মধ্যেই মনিটাইজ হয়েছে। আর প্রথম পেমেন্ট কবে পেয়েছি সেই ডেটটা আমার এক্স্যাক্ট মনে নেই। তখন আমি ব্যাঙ্গালোরেই থাকতাম, দিয়ে আমি ছুটিতে এসেছিলাম বাড়িতে যেদিন এসেছিলাম তার কিছুদিন পরে আমার এইটা মনে আছে যে আমি বললাম না যে ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছিলো, তো যার মধ্যে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে প্রথম পেমেন্ট ঢুকবে, সেই মাসেই আমার ফেসবুক পেজ মনিটাইজ হয়। মানে 15 দিনের মাথায় আমার ফেসবুক পেজ মনিটাইজ হয়। মানে ফেসবুক অন করার 15 দিনের মধ্যেই মনিটাইজ হয়ে যায়, এবং 15 দিন পরেই আমি পেমেন্ট পাই, কারণ ফেসবুকে তো $20 হলেই টাকা তোলা যায়। তো সেখানে আমার দুটো পেমেন্ট একদিনে আসে। মানে এটা আমার জীবনে সত্যি মনে থাকবে সারা জীবন, যে আমি দুটো পেমেন্ট একদিনে পেয়েছিলাম, দুটোই ফার্স্ট পেমেন্ট ছিল। তো এটাই মনে আছে, তবে ডেট বা সাল কিছুই আমার মনে নেই, আগের বছরই অবশ্যই। তো যাই হোক, ফেসবুকটা তো চলে গেল, ইউটিউবটা এখন ধরে রেখেছি। যেটুকু হয় আর কি, নিজের থেকে চেষ্টা করি, যেটুকু করার সেটুকুই করি। এর থেকে আমার বেশি কিছু করার ক্ষমতা বা সময় কিছুই নেই, বা এইটুকুর মধ্যেই আমি থাকতে চাই, এর বাইরে আমি যেতে চাই না। যেরকম সাধারণভাবে ভিডিওগুলো করি সেভাবেই করে যেতে চাই। আর রান্নার ভিডিও চ্যানেলটাও মাঝে মাঝে একটু গাফিলতি আমি করি, বা বাড়ি গেলে গাফিলতি হয়ে যায়, বা অনেক সময় সিচুয়েশনের জন্য হয়ে যায়। তবে আবার নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে না, সব কিছু থেকে বেরিয়ে এবার নিজের কাজের দিকে মন দেওয়াই ভালো। লাস্ট অবধি কোনো কিছু থাকবে না, নিজের এই কাজটুকুই থাকবে। তো যাই হোক, সেটুকুই তোমাকে জানিয়ে দিলাম, যে ডেটটা এক্স্যাক্ট মনে নেই, তবে আমি 1 বছরের মধ্যে মনিটাইজ করে ফেলেছিলাম চ্যানেল, এবং তারপরেই 1 মাস পরে আমি কিন্তু পেমেন্ট পেয়ে যাই। তোমার কমেন্টে যেহেতু রিপ্লাইটা দিচ্ছিলাম, তো সেখানে আমি রান্নার যে ভিডিওটা করছি সেটা বলা হয়নি। আসলে আমি আজকে ডিম দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব। তো যদিও গোটা ডিম দিলে ভালো হতো, তবে আমার ঘরে ডিম ছিল না, একটাই ডিম ছিল। এবার একটা ডিম যদি গোটা দিই, তাহলে ছেলে আবার রাত্রিবেলায় কী খাবে, সেজন্য ভাবলাম যে অমলেট করে দিই। একটা ডিমকেই দুটো অমলেট করে দিয়েছি, নাহলে এবার বলবে মামা ভাঙা ডিম দিয়েছো। তাই গোটা দুটো অমলেট করে দিলাম ওকে। এই যে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব, দিয়ে একটা দুপুরে ওকে দেবো, একটা রাত্রে দেবো। আমি ডিম খাবো না, আমি সয়াবিন আলু দিয়ে খেয়ে নেবো। তার সঙ্গে ছেলের জন্য অল্প একটু করে ডাল করেছি, আর ভাত তো হয়েই গেছে। আসলে এইভাবে রান্না করে দেখবে, যদিও আমি রেসিপিটা বললাম না, তবে তোমরা তো দেখতেই পেলে। এবার তোমরা অমলেট না দিয়ে গোটা ডিম করে দেখো, সয়াবিনের সঙ্গে খুব ভালো লাগে খেতে। হয়তো তোমরা খাও, যারা খাও না, আমি কিন্তু প্রথম এইসব রান্নাগুলো জানতাম না। তো ব্যাঙ্গালোরে গিয়ে মাঝে মাঝে এরকম ট্রাই করতাম, কারো দেখেও না, একাই হয়ে যায় না, যে খালি সয়াবিন করবো, একটু ডিম দিয়ে দেখি, বা এইভাবেই রান্নাগুলো করতাম। তো বেশ ভালো লাগতো খেতে, সেই থেকে আমার শুরু হয়। আর এখন যেহেতু এই 1 তরকারি 2 তরকারি ভাত, তো মনে হয়
যে একটু সয়াবিনের মধ্যে ডিম দিই বা সয়াবিনের মধ্যে পটল দিই, একটু সব কিছু মিলিয়ে রান্না করি, তবে রান্নাটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। তো সেই, আর এদিকে কিন্তু রান্নাবান্না করে আমার ঘরের কাজ করে আমি ছেলেকে আনতে গেছিলাম। ছেলে খুব খুশি, ও বুঝতে পেরেছে যে আজকে কিছু একটা আছে, মানে গণেশ পুজো আছে। গণেশ পুজো তো সেটাও বলতে পারছে না, ও বলছে মাম্মা আমাকে স্কুল থেকে গণপতি লাড্ডু দিয়েছে, তাই বলছে। তো আমি বলছি গণপতি লাড্ডু মানে, আমি বুঝতে পারছি না প্রথমে। তারপরে বলছে মাম্মা লাড্ডু দিয়েছে, লাড্ডু আমাদেরকে স্কুল থেকে লাড্ডু দিয়েছে ম্যাডাম, আমার ম্যামের বার্থডে। ও কিছু বোঝে না, সবসময় ভাবে ওর ম্যামের বার্থডে হয়। তো তারপরে আমি বুঝলাম, যে আমি ওকে বললাম যে গণপতি লাড্ডু না, গণপতি বাপ্পার তোমাদের পুজো হয়েছে স্কুলে হয়তো, বা সেলিব্রেট করেছে, সেই জন্য তোমাদেরকে লাড্ডু দেওয়া হয়েছে, কারণ গণপতি বাপ্পা লাড্ডু খেতে সব থেকে বেশি ভালোবাসে। আর এই যে কাগজের মধ্যে যে প্রসাদটা দেখছো, এটা কিন্তু ওদের স্কুলের নয়, আমি নিজ থেকেই কিট্টুকে যখন নিয়ে আসছিলাম, দিদি আমাকে প্রসাদটা দিল, মানে দিদিদেরকেও দিদির একজন বান্ধবী প্রসাদ পাঠিয়েছে, ওনারা বিহারে থাকেন, মানে বিহারের মানুষ এখানেই থাকেন। তো বিহারের মানুষরা কিন্তু এই তিজ, আগের দিন কিন্তু তিজ ছিল, তো সেই জন্য ওনারা পুজো করেছিলেন, দিদিকে প্রসাদ দিয়ে গেছিলো। তো দিদি আবার আমাকে কিছুটা প্রসাদ কিট্টুকে দিল, তার মধ্যেও লাড্ডু আছে আর নারকেল আছে। আমার ছেলে নারকেল খেতে প্রচণ্ড ভালোবাসে। আর স্কুল থেকে দিয়েছে লাড্ডু, আমি বলছি কোথায় আছে লাড্ডুটা, আমি খুঁজে পাচ্ছি না। ও কিন্তু বলছে যে স্কুল থেকে লাড্ডু দিয়েছে, তারপর বলছে যে টিফিন বক্সের মধ্যে লাড্ডু আছে। তো লাড্ডুটা একটু গন্ধটা শুকে নিলাম, তোমরা কিন্তু উল্টোপাল্টা কিছু ভেবো না। আসলে আমি ওকে যেহেতু সকালে চিলা দিয়েছিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে, সস দিয়ে, সেই টিফিন বক্সের মধ্যেই লাড্ডুটা কেউ দিয়েছে হয়তো, ম্যাম বা ওর আন্টিরা। তো সেজন্য দেখলাম যে লাড্ডুটা স্মেল হয়ে যায়নি, তো পেঁয়াজের গন্ধটা হয়ে যায়নি, তো সেটাই দেখে ওকে দিলাম, নাহলে মুখে দিয়ে আর খেতে চাইবে না। তখন ওই লাড্ডুটার জন্য যেটা প্রসাদের ভালো লাড্ডু, সেটাও হয়তো খাবে না। তো সেটাই দেখলাম যে না, কিছুই হয়নি, ভালোই আছে। তো ওই যে নারকেল খাওয়ার চেষ্টা করছে, বা নারকেলটা কিন্তু কেমন বলো তো, ওকে খোসা ছাড়িয়ে দিতে হবে, নাহলে গলায় আটকে ফেলে, সেটা আমাদের খুব ভয় লাগে, আর ও খেতেও পারে না। তো আমি বললাম যে তুই বস, আমি লাড্ডুর খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। এই যে দেখো, এই প্রসাদটা দিদি দিয়েছে আসার সময়, এক্ষুনি দিল, যে কিট্টুকে খাওয়া গিয়ে। আর দিদি বুঝে গেছে যে কিট্টু নারকেল খেতে ভালোবাসে, তাই ওর জন্য নারকেলের পিসগুলো পাঠিয়েছে। আর স্কুলের ওই যে লাড্ডুটাও বারবার দেখানোর চেষ্টা করছে। আর অর্পিতা একটা কমেন্ট করেছিল, দিদি গ্লাভস পরে হাতে কাচাকুচি করো। আসলে আমার গ্লাভস পরেও শ্যুট হয় না, তোমাদের কি বলবো, আমার হাতের স্কিন একদম বাজে, মানে এত পাতলা যে সব কিছুতেই প্রবলেম। গ্লাভস পরলে আমার হাতটা ঘেমে গিয়ে আরোই খারাপ পরিস্থিতি হবে। রথি এবং সম্পা দুজনেই কমেন্ট করেছো, দিদি ভিডিওটা খুব ভালো লাগলো। তোমাদেরকেও অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য, প্রত্যেকে ধন্যবাদ জানাই। তো চলো ভিডিওটা এবার শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকে, এভাবে পাশে থেকো, আর দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। টাটা।